শ্রদ্ধেয় সভাপতি জনাব নজরুল ইসলাম চৌধুরী, এখানকার বিজ্ঞ সাংবাদিক ভাই বোনেরা, এবি পার্টির এই ঢাকা 5 আসনের প্রার্থী আমাদের মাওলানা লুৎফুর রহমান আব্বাসী, এবি পার্টির কেন্দ্রীয় নেতৃবৃন্দ, বিশেষ করে আজিজা সুলতানা, এখানে আহমদ বারকাজ সহ যারা এখানে আছেন সবাইকে, এবং বিশেষ করে সাংবাদিক ভাই বোনদেরকে অশেষ অশেষ ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা এখনো নির্বাচন অনেক দেরি আছে, কিন্তু নির্বাচনের জন্য বিভিন্ন থানা পর্যায়ে এখনো আমরা আমাদের কার্যক্রম শুরু করি নাই। এটা যেহেতু প্রেস ক্লাবের একটা অনুষ্ঠান এবং সাংবাদিকদের সাথে মত বিনিময়, সেজন্য আমরা আজকে এটাতে এসেছি। হয়তো এটা হওয়ার পরে এখন সারা দেশ থেকে আমাদের হয়তো বিভিন্ন জায়গায় যাওয়ার অনেকের আবদার আসবে, সেখানে হয়তো আমরা যাব। সুতরাং আজকেই প্রথম আমরা নির্বাচনকে সামনে রেখে আপনাদের সামনে উপস্থিত হয়েছি, সেজন্য আপনাদেরকেও আমি ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। আমি কয়েকটা কথা বলবো, এরপর আপনাদের সাথে আসলে তো মত বিনিময় হওয়া দরকার, শুধু আমরা বক্তৃতা দিয়ে যাচ্ছি, বিষয়টা সেরকম না। প্রথমত আমি বলবো যে এই ডেমরার মতো জায়গায় যে আপনি একটা প্রেস ক্লাব প্রতিষ্ঠা করেছেন, এটা খুবই আনন্দের, খুবই আশাবাদিতার। এবং এখানে এসে আমি যেমনিভাবে জাতীয় সাংবাদিকদেরকেও দেখছি, তেমনিভাবে স্থানীয় প্রতিনিধিদের সাথেও সাক্ষাৎ হলো, এবং নজরুল ইসলাম চৌধুরীর যে বক্তব্য আমি শুনলাম, আমার কাছে এটা খুবই আশাব্যঞ্জক মনে হয়েছে। এবং আমরা আমাদের ক্ষুদ্র সামর্থ্যে যদি এই ডেমরার সাংবাদিকদের যে কোনো কল্যাণে আমরা যদি নিজেদেরকে সম্পৃক্ত করতে পারি, তাহলে আমরা নিজেদেরকে এটার জন্য কৃতার্থ মনে করব এবং আমরা নিজেদেরকে গর্বিত মনে করব। আপনারা জানেন যে আমাদের দলটা একটা নতুন দল, নতুন বলতে প্রায় 5 বছর হয়ে গেছে। নতুন এই জন্য বলছি যে আমাদের নিবন্ধন দেওয়া হয় নাই। আমরা অনেক যোগ্য হওয়ার পরেও বিগত সরকারের আমলে 94টা দল আবেদন করেছিল নিবন্ধনের জন্য। আপনারা দেখেছেন সব পত্র পত্রিকায়, জাতীয় মিডিয়ায়, ইভেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরাও এই সমস্ত বিষয়ে কথা বলেছিল যে এবি পার্টি এই 94টা দলের মধ্যে সকল দিক থেকে 1 নম্বরে ছিল। এমনকি নির্বাচন কমিশনে যে মিটিং হয়েছিল, সেখানেও যে তালিকাটা চূড়ান্তভাবে হয়েছিল 4টা বা 5টা দলের, সেখানে এবি পার্টির নাম 1 নম্বরে ছিল। কিন্তু ষড়যন্ত্র এবং হিংসা এবং বলা যায় যে প্রতিহিংসামূলক আচরণের কারণে আমাদেরকে নিবন্ধন দেওয়া হয় না। আমরা মূলত নিবন্ধন পেয়েছি এই মানে গণ অভ্যুত্থানের পরে, অগাস্টের পরে, সেপ্টেম্বরে আমরা আদালতের মাধ্যমে আমাদের নিবন্ধন পেয়েছি। নিবন্ধন পাওয়ার আগে আমাদেরকে সারা দেশে কোথাও মিটিং করতে দেওয়া হতো না, কোনো কর্মসূচি পালন করতে দেওয়া হতো না, সব জায়গায় বাধা দেওয়া হতো, বলতো যে আপনাদের দলের নিবন্ধন নাই। সেই জন্য 5 বছর হলেও এবি পার্টি এখনো একটা নতুন দল আকারেই এসেছে। এখন দেখবেন আপনারা অনেক জায়গায় গেলে অনেকে বলবে যে এই পার্টির নাম তো শুনি নাই। আবার অনেক জায়গায় দেখবেন যে আস্তে আস্তে আমাদের দলের সম্পর্কে মানুষ জানছে, চিনছে আমাদের দলকে। এবারে আমরা যখন প্রথম নির্বাচন করতে এসেছি আমাদের ঈগল মার্কা নিয়ে, তখন মানুষ আস্তে আস্তে আমাদের দল সম্পর্কে বুঝতে পারছে, আমাদের দলের নেতৃত্বের সাথে পরিচিত হতে পারছে। এই গণ অভ্যুত্থানে আপনারা জানেন আমাদের নেতাকর্মীদের উপর অনেক নির্যাতন হয়েছে, আমাদের মিছিলে গুলি করা হয়েছে, আমাদের অনেক নেতাকর্মী আহত হয়েছে, আমাদের অনেককে গ্রেফতার করা হয়েছে। কিন্তু আমাদের এই ক্ষুদ্র সামর্থ্যে আমরা চেষ্টা করেছি গণতান্ত্রিক আন্দোলনে সবসময় সামনে থাকার জন্য, এবং এই সারা দেশের মানুষের অক্লান্ত পরিশ্রমে আন্দোলনে এই একটা ফ্যাসিবাদী সরকারের পতন হয়ে আজকে আমরা একটা গণতান্ত্রিক আবহের দিকে, আন্দোলনের দিকে আমরা যেতে পারছি। প্রিয় ভাই বোনেরা, একটা রাজনৈতিক দল তৈরি করা অনেক কঠিন কাজ। আপনারা যদি এখানে একটা ক্লাব তৈরি করেছেন, এখনো সেই ক্লাবে আমি বাইরে এসে দেখলাম যে একটা সাইনবোর্ড নাই। অনেকে জিজ্ঞেস করলাম যে ডেমরা প্রেস ক্লাব চিনেন নাকি, অনেকে দেখলাম যে চিনে না তারা। কারণ আপনারা মাত্র তৈরি করেছেন নতুন করে। এই বিল্ডিংটাও আমি দেখলাম এখনো অনেক কিছু চালু হয়নি।
কিন্তু 2 বছর পরে আসলে আমি হয়তো দেখবো যে এখানকার সবাই ড্যামরা প্রেস ক্লাব চিনে। এটাই নিয়ম। একটা জিনিস হঠাৎ করে হয়েই সবাই চিনবে না, একটা জিনিস তৈরি হলেই সবার কাছে কাছে খবর পৌঁছে যাবে না। সেজন্য আমাদেরকে অনেকে উপহাস করে বলে যে আপনাদের পার্টির নাম তো আগে শুনি নাই, এটা কয়টা ভোট আছে? আমি বলি যে আমরা তো এখনো ভোটে অংশগ্রহণই করি না, কয়টা ভোট আছে এখনো তো আমরা জানানোর সুযোগ পাই না। এবার আমরা যখন নির্বাচনে অংশগ্রহণ করব, ভোটে দাঁড়াবো, তখন বোঝা যাবে যে আমাদের কত ভোট আছে, সেটা মানুষ আমাদেরকে রায় দেবে। দেখেন, বিএনপি আর জামাত দুটা দল এখন বাংলাদেশে গুরুত্বপূর্ণ অবস্থায় আছে। আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি যারা ক্ষমতায় একদিন ফ্যাসিবাদী রূপে আমাদের উপরে দণ্ডভাবে, অন্যায়ভাবে আমাদের উপরে জুলুমতন্ত্র কায়েম করেছে, তাদের পতনের পর আমরা দেখছি বিএনপি এবং জামাত শক্তিশালী দল আকারে এই সমাজে উপস্থিত হয়েছে। আগেও ছিল তারা শক্তিশালী, কিন্তু তাদের শক্তিকে নানাভাবে দাবিয়ে নির্যাতন করে তাদেরকে একেবারে দমন করে নিশ্চিহ্ন করার চেষ্টা করা হয়েছে। এখন যেহেতু সুদিন এসেছে, আমরা দেখছি যে বিএনপি জামাত কিছুটা অহংকারী হয়ে উঠেছে। এই অহংকার কেন? এই অহংকারের মূল কোথায়? এই অহংকারের মূল হচ্ছে দুইটা জিনিস। একটা হচ্ছে তারা মনে করে বা তাদের ধারণা যে জনগণের সমর্থন, বেশিরভাগ লোক তাদেরকে পছন্দ করে। আরেকটি হলো তাদের সাংগঠনিক শক্তি আছে, দলীয় কর্মী আছে, বিশাল কর্মী, বিশাল মিছিল করে। এই দুইটা শক্তির বলে তারা আজকে অহংকার প্রকাশ করছে। আজকে আমাদের আগামী নির্বাচন, আমাদের রাষ্ট্র গণতান্ত্রিক পথে আমরা আবার যেতে পারবো কিনা, সেটা নিয়ে আজকে বিরাট বিতর্ক তারা তৈরি করেছে। এই জনগণ যদি তাদের কাছ থেকে সমর্থন তুলে নেয়, জনগণ যদি তাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নেয়, তাহলে কি তাদের এই অহংকার থাকবে? তাদের কি অহংকার, এই দোর্দণ্ড প্রতাপ, এগুলো কি আর টিকে থাকবে? থাকবে না। সুতরাং আমরা জনগণকে বলবো, আপনাদের হাতে এখন বল। এতদিন জনগণের হাতে ক্ষমতা ছিল না, জনগণ তাদের মতামত দিতে পারে নাই। এইবার সুযোগ এসেছে জনগণের কাছে। জনগণকে বলবো, কারা অহংকারী, কারা সংস্কার চায় না, কারা আমাদের সমাজে বিশৃঙ্খলা সৃষ্টিকারী, কারা নানাভাবে ধর্ম বা নানা মতবাদকে এনে বিভেদ তৈরি করছে, এগুলো আপনারা বোঝার চেষ্টা করেন। আপনাদের ক্ষমতা কিন্তু 5 বছর পরে একবার আসে। সুতরাং এই ক্ষমতাটাকে আপনারা জেনে বুঝে সঠিকভাবে আপনারা প্রয়োগ করেন। অহংকারীরা আপনাদের ক্ষমতা নিয়ে অহংকার করছে, অহংকারীরা আপনাদের সমর্থনের বলেই অহংকার প্রকাশ করছে। তাদের সাথে বোঝাপড়া করেন। আমরা নতুন রাজনৈতিক দল আকারে আমরা আজকে আমাদের এই নতুন প্রার্থী আমাদের লুৎফর রহমান আব্বাসীকে আপনাদের সামনে উপস্থাপন করেছি। উনি নতুন মানুষ আপনাদের কাছে, কিন্তু আপনারা দেখেছেন যে ওনার মধ্যে এই অঞ্চলের কল্যাণের জন্য, পরিবর্তনের জন্য কিছু চিন্তা উনি করেছেন, উনি আপনাদের সামনে উপস্থাপন করেছেন। আমরা চাই আপনারাই বলেন কি করা দরকার। এই ডেমরা অঞ্চলের, এই ঢাকা 5 আসনে কি কি সংকট আছে, কি কি সমস্যা আছে। আমাদের রাজনীতির মূল কথাই হচ্ছে সংকটের সমাধান করা, সমস্যার সমাধান করা। আমাদের রাজনীতি কোনো ব্যক্তি কেন্দ্রিক রাজনৈতিক না, আমাদের রাজনীতি কোনো মতাদর্শ কেন্দ্রিক, পরিবার কেন্দ্রিক রাজনীতি না। কারণ আমাদের দেশের সংকটের একটা প্রধান কারণ হচ্ছে ব্যক্তি এবং ক্ষমতাতান্ত্রিক রাজনীতি। এই ব্যক্তি কেন্দ্রিক ক্ষমতাতান্ত্রিক রাজনীতির খারাপ দিক হচ্ছে ব্যক্তি যখন শেষ হয়ে যায়, সেই রাজনীতিও শেষ হয়ে যায়। আজকে দেখেন, শেখ হাসিনা পালিয়ে গেছে, আওয়ামী লীগের মতো এত শক্তিশালী সংগঠন, কোথাও মনে হয় যেন কেউ কোথাও কিছু নাই। আপনাদের এই ডেমরায় কত ওয়ার্ড কমিটি, কত মহানগর কমিটি ছিল না, কত ওয়ার্ড কাউন্সিলর, এমপি সাহেব, নানা ধরনের লোকজন ছিল না। এখন দেখেছেন তারা সবাই আত্মগোপনে চলে গেছে। এটাই হচ্ছে ব্যক্তি রাজনীতির, ব্যক্তি কেন্দ্রিক রাজনীতির খারাপ দিক। একটা ব্যক্তির পতনে পুরো দল পতিত হয়ে যায়। আমাদের সমাজে দেখবেন, পরিবারে বাবা মারা গেলে সংসার ধ্বংস হয়ে যায়। আবার বাবা যদি যোগ্য করে গড়ে তোলে, তার স্ত্রীকে যদি সে ক্ষমতা দেয়, স্ত্রীকে যদি সে পরিবারের বিভিন্ন বিষয় জানায়, সন্তানদেরকে যোগ্য করে গড়ে তোলে, বরং বাবার সম্মান বাড়ে না কমে? বাবার মৃত্যুর পরও তার সম্মান বাড়ে। বাবা না থাকলেও মানুষ বলে যে বাবার ঐতিহ্য ধরে রেখেছে এরা। সেই জন্য
বাবারা মাদেরকে জানাতে হয় আমার কোন ব্যাংকে কত অ্যাকাউন্টে টাকা আছে, দলিলপত্র কোথায়, আমার ইন্স্যুরেন্স কোথায় কোথায় আছে। হ্যাঁ, আমাদের সমাজে দেখবেন বেশিরভাগ মায়েরা জানে না তার স্বামীর কোথায় কি আছে, যার কারণে স্বামীর মৃত্যুর পরে তাকে রাস্তায় রাস্তায় দৌড়াতে হয়, স্বামীর পেনশন, স্বামীর জমি কোথায় আছে, এগুলোর জন্য তাকে যুদ্ধ করতে হয়, লড়াই করতে হয়, সন্তানদেরকে করতে হয়। ঠিক তেমনি ভাবে একটা রাজনৈতিক দল যদি তার কর্মীদেরকে ক্ষমতা না দেয়, একক ক্ষমতা যদি একজনের মধ্যে রেখে দেয়, তাহলে ওই নেতা যখন থাকে না তখন ওই দলও ভেঙে যায়, বিভক্ত হয়ে যায়। আমাদের দেশে বিভিন্ন দল এই কারণেই ভেঙে গেছে, বিভক্ত হয়ে গেছে, নিশ্চিহ্ন হয়ে গেছে। 1975 সালে শেখ মুজিবুর রহমানের মৃত্যুর পরও একই অবস্থা হয়েছিল আওয়ামী লীগের। জিয়াউর রহমানের মৃত্যুর পর আপনারা দেখবেন বেগম খালেদা জিয়া, উনি রাজনীতি সম্পর্কে কিছুই জানতেন না, উনি একেবারেই রাজনীতিতে অনভিজ্ঞ একজন মানুষ ছিলেন। উনাকে আস্তে আস্তে দলের সিনিয়র নেতারা দল সম্পর্কে বুঝিয়ে দলকে সুসংহত করেছিলেন, নাইলে বিএনপি দলটাও আজকে বিচ্ছিন্ন বিক্ষিপ্ত হয়ে যায়। সেই জন্য আমাদের কথা হচ্ছে এই ধরনের ব্যক্তি পরিবার কেন্দ্রিক দল যদি করা হয়, এই দল বাংলাদেশের মানুষের যেমন কল্যাণ লাগে না, নিজের দলেরও কল্যাণ লাগে। সেই জন্য আমরা এমন একটা দল তৈরি করতে চাই যেই দলটা হবে সমস্যা সমাধান ভিত্তিক রাজনীতি করবে। এই সমস্যার সমাধান কে বের করবে? সমস্যার সমাধান, সমস্যাও বের করবে নাগরিকেরা, এর সমাধানও তৈরি করবে নাগরিকেরা। আপনার বুদ্ধি, আমার বুদ্ধি, আরেকজনের বুদ্ধি, সবার বুদ্ধি মিলেই আমরা আমাদের এই রাষ্ট্রটাকে পরিচালনা করতে পারবো। তো এবি পার্টি এই জন্য একটা নতুন ধারার রাজনীতি চালু করতে চাচ্ছে। এখন আপনারা যদি সাহায্য না করেন আমরা তো এটা পারবো না। আপনারা যদি বলেন যে আপনারা চালু করেন, দেখি, তারপরে ভালো লাগলে আসবো, তা আমরা কিভাবে চালু করবো আপনারা না আসলে? কথা ঠিক না? আপনি যদি বলেন যে এটা করেন, ভালো হইলে আমি দেখবো, তা আমার খাবার আপনি রান্না করেন, খাবার ভালো হইলে আমি খাবো, তা আমার খাবার ভালো হইলে খাওয়ার লোকের অভাব আছে? আমার খাবার রান্না যদি ভালো হয়, খাওয়ার লোকের তো অভাব পাবে না, আপনাকে আমার দরকার কেন? আপনি আসেন একসাথে রান্না করি, আপনি আসেন একসাথে গড়ে তুলি, তাইলে না আপনার ক্রেডিট। আমি যদি রান্না করে ভালো খাবার তৈরি করি আর আপনাকে খাওয়ার জন্য আমার ডাকতে হবে, তখন তো আমার দরকার নাই। আজকে এখানে যদি ভালো করে গরু জবাই করে দিই, আমরা একটা ভালো মেজবানের আয়োজন করি, খাওয়ার লোকের অভাব আছে? খাওয়ার লোকের অভাব নাই। সুতরাং আমরা বলছি এই নতুন রাজনীতি করতে হলে আমরা একা পারবো না, আপনাদেরকেও লাগবে, আমার আপনার সকলের অংশগ্রহণে লাগবে। আপনি হয়তো ভাবছেন আপনারা তো ছোট দল, আমরা বড় দল ছেড়ে কিভাবে আসবো? পৃথিবীতে সব বড় দল যারা ছিল, একসময় ছোট দল ছিল না? ছিল তো। আজকে আপনারা যারা ডেমরার সাংবাদিক, ডেমরায় কাজ করেন, আপনি যখন ভালো কাজ করবেন দেখবেন আপনাকে সেন্ট্রাল ডেস্কে আপনাকে ডাকবে, সেন্ট্রাল রিপোর্টিং টিমে আপনাকে অংশগ্রহণ করবে। আপনি যদি ভালো ক্যামেরাম্যান হন, ভালো ছবি তুলতে পারেন, আপনার চ্যানেল, আপনার পত্রিকা আপনাকে পদোন্নতি দিয়ে আপনাকে নিয়ে যাবে। তা আপনাকে ছোট থেকেই তো বড় হতে হবে। আমাদের অনুরোধ থাকবে আমাদের দলটাকে আপনারা বুঝেন, সাহায্য করেন। সাহায্য করলে ছোটরা বড় হবে, না হলে খারাপরা সারা জীবন থেকেই যাবে এবং তাদের প্রাধান্য চলবে। এই জন্য মন খারাপ করবেন না যে আমরা এখনো ছোট, আমাদেরকে অনেক কম লোকে চিনে। আজকে আমরা ছোট এবং কাজ করলে আগামী দিনে আমরা বড় হতে পারবো ইনশাআল্লাহ। আমি আরেকটি কথা বলি, সেটা হচ্ছে রাষ্ট্রের কাছে মানুষ আসলে কি চায়। রাষ্ট্রের কাছে কি আমরা এটা চাই যে আমাদের একটা পতাকা দেন? পতাকা তো দিয়েছে আমাদেরকে, আমাদের বীর মুক্তিযোদ্ধারা জীবন দিয়ে কষ্ট করে একটা লাল সবুজের পতাকা আমাদেরকে দিয়েছে। কিন্তু এই পতাকা যদি আমি সারাদিন বুকের মধ্যে রাখি, আমার কি পেট ভরবে? ভরবে না। এই পতাকা আমার মনের প্রশান্তি দিবে, এই পতাকা আমাকে আত্মপরিচয় দিবে। কিন্তু এই আত্মপরিচয়ের পর প্রশ্ন যেটা থাকবে, আমাদের প্রয়োজনের দাবিটা থাকবে রাষ্ট্রের কাছে। আমরা রাষ্ট্রের কাছে একটা জাতীয় সঙ্গীত চাই, পেয়েছি সেটা। রাষ্ট্রের একজন নেতা, রাষ্ট্রের একজন রাষ্ট্রপতি, রাষ্ট্রের একজন প্রধানমন্ত্রী, রাষ্ট্রের একটা সংবিধান, এগুলো সব আমরা পেয়েছি। কিন্তু দিন শেষে যদি আমার পেটে ভাত না থাকে, দিন শেষে যদি আমার চাকরি না থাকে, দিন শেষে আমার ঘরে যদি বিদ্যুৎ না থাকে, দিন শেষে আমি বাসায় গিয়ে যদি আমার বাথরুমের ট্যাপ খোলার পরে যদি পানি না আসে, এই পতাকা, এই মানচিত্র, এই সংবিধান, এই নেতা আমার কাছে দিন শেষে কোনো গুরুত্ব বহন করবে না।
আমাদের তো পতাকা ছিল, তো পাকিস্তানের পতাকা ছিল না? ছিল তো। তাহলে আমরা আরেকটা পতাকা কেন নিয়েছি? পাকিস্তানের তো একজন রাষ্ট্রপতি ছিল, প্রধানমন্ত্রী ছিল, সংসদ ছিল, সংবিধান ছিল। আমরা কেন আরেকটা সংবিধান, আরেকটা রাষ্ট্র, আরেকটা রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী বানিয়েছি? শুধু কি নাম পরিবর্তনের জন্য? শুধু ইয়াহিয়া খানের বদলে মুজিব সাহেব ভালো, মুজিব সাহেবকে আমি ভালোবাসি এই জন্য না। কারণ আমরা এই পরিবর্তনের পাশাপাশি চেয়েছিলাম যে আমাদের জীবনেরও পরিবর্তন হবে। আমরা চেয়েছিলাম আমাদের বৈষম্য দূর হবে। শেখ হাসিনাকে আমরা এখান থেকে পরাজিত করেছি। কিসের জন্য? শেখ হাসিনা ভালো না, খালেদা জিয়া ভালো, শুধু এই জন্য? শুধু এই জন্য না, এটা একটা কারণ। ডক্টর ইউনূস সাহেব ভালো মানুষ, এটা একটা কারণ। আমাদের ছাত্ররা জীবন দিয়েছে, তারা নির্যাতিত, বিএনপি নির্যাতিত, জামাত নির্যাতিত, আমরা সবাই নির্যাতিত, এটা একটা কারণ। কিন্তু তার চাইতেও বড় কারণ হচ্ছে গতকাল যে খারাপ দিন ছিল, আজকের দিনটা ভালো হবে, এটাই আমাদের প্রত্যাশা ছিল। গতকাল ঢাকার বুকে গুলি করে মানুষকে হত্যা করা হয়েছে, আর দ্বিতীয়বার ঢাকার বুকে গুলি করে মানুষকে হত্যা করা হবে না, এটাও একটা প্রত্যাশা এবং কারণ ছিল। আমার যে রিকশাওয়ালা ভাইটা তার স্ত্রীর চিকিৎসা করাতে পারে নাই, তার সন্তানের চিকিৎসা করাতে পারে নাই, তার একটা প্রত্যাশা ছিল এমন একটা সরকার আসবে, এমন একদিন রাষ্ট্র আসবে যে আমার চিকিৎসার জন্য আমার চোখের সামনে আমার সন্তানের মৃত্যু আমাকে দেখতে হবে না। কিন্তু বারবার আমরা দেখছি যে রাষ্ট্রের কাছে আমাদের যে চাওয়া, সেই চাওয়াটা নিয়ে কোনো আলোচনা নাই। আলোচনা হলো কি? জাতির পিতাকে, স্বাধীনতার ঘোষককে, নৌকা ভালো না ধানের শীষ ভালো, মুক্তিযোদ্ধা না রাজাকার, ভারতের দালাল না পাকিস্তানের দালাল, এগুলো নিয়েই আমরা ঝগড়া করেছি। একজন আরেকজনের মাথা ফাটিয়ে দিয়েছি, একজন আরেকজনের বাড়ি জ্বালিয়ে দিয়েছি, একজন আরেকজনের ঘরে গিয়ে লুটপাট করেছে। আমি যার ঘর লুটপাট করেছি, সেও যেমন সুযোগ পেয়েছে, সেও আমার বাড়ি লুটপাট করেছে। এই ছিল আমাদের 54 বছরের রাজনীতি, এই ছিল আমাদের 54 বছরের বাংলাদেশ রাষ্ট্র। সুতরাং এখন আমাদেরকে প্রায়োরিটি সেট করতে হবে। আমাদের বাচ্চা কাচ্চারা কিন্তু এই রাজনীতি করবে না, আপনার ছেলে মেয়েরা কিন্তু এগুলো জানতে চায় না। দেখবেন ছেলে মেয়েরা জানতে চায়, সে তার প্রয়োজন কি, সে আপনার কাছে এসে সফটওয়্যারের খবর নেয়, সে আপনার কাছে এসে বিভিন্ন অ্যাপসের জিনিস জিজ্ঞাসা করে, সে আপনার কাছে এসে বলে যে অমুক জায়গায় ভালো পড়াশোনা হচ্ছে, আমাকে সেখানে পাঠাও। ছেলে মেয়েরা ভবিষ্যতে জিজ্ঞেস করবে না জাতির পিতাকে আর স্বাধীনতার ঘোষককে। এই বিতর্ক নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নাই। ওরা বলবে জাতির পিতা 10টা থাকুক, আমাদের কোনো অসুবিধা নাই, আমাদের সুযোগ সুবিধা কি আছে সেটা জানি। প্রিয় ভাই বোনেরা, আমরা মনে করি 54 বছরে যে রাজনীতি হয়েছে, কার কি ত্রুটি হয়েছে, বিচ্যুতি হয়েছে, এগুলো নিয়ে আর পিছনে ফিরে তাকানোর সময় নাই। এখন হচ্ছে সামনের দিকে তাকানোর সময়। এখন হচ্ছে আগামী দিন আমি কিভাবে করব। আমার দেশের লোকেরা জমি বিক্রি করে সৌদি আরবে চলে যায়, আমার দেশের লোকেরা বাবার সম্পদ বিক্রি করে কেউ সিঙ্গাপুর, কেউ মালয়েশিয়াতে গিয়ে শ্রমিক হিসাবে কাজ করছে। কেন? 10 লাখ, 20 লাখ, 5 লাখ টাকা খরচ করে, 5 লাখ টাকা দিয়ে কি নিজের দেশে খরচ করে একটা ব্যবসা দাঁড় করানো যায় না? যায়। কিন্তু আমার দেশে থাকতে চায় না কেন মানুষ? একটু শিক্ষিত হলে সবাই মনে করে আমার ছেলেকে বিদেশ পাঠিয়ে দেব, কারণ তার ছেলের জীবনের নিরাপত্তা নাই। আপনিও জানেন না এই ডেমরা প্রেস ক্লাব থেকে বেরোয় আমরা কয়জন ঘরে ফিরতে পারবো। প্রতিদিন দুর্ঘটনায় মানুষ মারা যাচ্ছে, প্রতিদিন ছিনতাইকারীর হাতে মানুষ খুন হচ্ছে, প্রতিদিন বাংলাদেশের মানুষ এমনও হয়েছে রাস্তা দিয়ে হাঁটতে গিয়ে ম্যানহোলে পড়ে গিয়ে মানুষ মারা গেছে। আছে না ভাই? এই কি রাষ্ট্র, এই কি দেশ? যেই দেশের ফুটপাতে মানুষ আর কুকুর একসাথে ঘুমায়, এটা কোনো রাষ্ট্র হতে পারে? পৃথিবীর কোন দেশে যাই বলেন তো দেখি যে মানুষ আর কুকুর একসাথে ঘুমাইছে? মানুষ বলবে হাউ ইট পসিবল, এটা কিভাবে সম্ভব হয়? আমাদের দেশে যখন বিপরীত দিক থেকে গাড়ি আসে, জ্যাম লেগে যায়, প্রবাস বিদেশি লোকরা এসে বলে যে এটা কি ধরনের দেশ, গাড়ি তো একদিকে যাবে, আরেক দিক থেকে আরেক দিকে আসবে। তোমাদের দেশে দেখি দুই দিক থেকে গাড়ি এসে একটার সামনে একটা, কেউ কারোর সাইড দেয় না।
বলেন প্রতিদিন এই দৃশ্য দেখি না আমরা? রাস্তার উপরে দোকান বসে, স্কুলের সামনে ঢুকে যায় না হকারদের জন্য। সর্বাত্মকভাবে রাষ্ট্র ব্যবস্থাকে আমরা নষ্ট করে ফেলেছি। এই রাষ্ট্রকে ঠিক করবে কে? বিদেশ থেকে লোক এসে? ফেরেশতা এসে ঠিক করবে? কখনো করবে না। এই রাষ্ট্রকে আমাকে, আপনাকে, আমাদেরকে ঠিক করতে হবে। প্রিয় ভাই ও বন্ধুগণ, এই জন্যই আমরা বলছি যে পুরানো রাজনীতি দিয়ে এই দেশটা আর ঠিক হয় নাই, হবে না। পুরানো রাজনীতি মানে সংঘাত, পুরানো রাজনীতি মানে একে অপরের বিরুদ্ধে আঙ্গুল তোলা, পুরানো রাজনীতি মানে হচ্ছে একে অপরের বিরুদ্ধে হিংসা তৈরি করা। নতুন রাজনীতি আনতে হবে। আপনার সাথে আমার হিংসা হবে কি নিয়ে? আপনার কি চিন্তা, আমার কি চিন্তা, এটা নিয়ে। আপনি মানুষের কি কল্যাণ করবেন, আমি মানুষের কি কল্যাণ করবো, এটা নিয়ে প্রতিযোগিতা হবে। আপনি ডেমরাকে কিভাবে দেখতে চান, ঢাকা 5কে কিভাবে দেখতে চান, আমি কিভাবে দেখতে চাই, এটা নিয়ে প্রতিযোগিতা হবে। সুতরাং আমরা আপনাদের মাধ্যমে আজকে এই অঞ্চলের ভোটারদেরকে বলবো, কে কি মার্কা ইম্পর্টেন্ট না, কে কোন দলের এটা ভুলে যান। এখন হচ্ছে কার কি পরিকল্পনা, কিভাবে করবে। কেউ যদি বলে যে ডেমরার সব রাস্তা স্বর্ণ দিয়ে মোড়াই দেব, তাকে ধরতে হবে যে কিভাবে মোড়াবেন, টাকা পাবেন কোথায়, যুক্তি দিয়ে বলেন। আন্দাজে কোনো দিবেন না। এই যে লুৎফর সাহেব এখানে দুগুলো কথা বলছেন, আপনারা কেউ জিজ্ঞেস করেন নাই যে আপনি এখানে সরকারি হাসপাতাল কিভাবে করবেন, আপনি এখানে শিশু পার্ক কিভাবে বানাবেন, জানতে হবে, জিজ্ঞেস করতে হবে। ঠিক আছে, আমি ধারণা এখন উনি জবাব দিতে পারবে না, আপনারা পরের বার জিজ্ঞেস করেন। ঠিক আছে, উনি একটু প্রস্তুতি নিয়ে আসুন। দেখবেন, আমি দেখলাম বিএনপি বলছে যে 1 কোটি লোককে চাকরি দিবে, জামাত বলছে যে তারা ক্ষমতায় গেলে মন্ত্রী এমপি এরা কোনো গাড়ি বাড়ি ব্যবহার করবে না। মানুষ খুশি। তাহলে বিএনপিকে জিজ্ঞেস করতে হবে 1 কোটি লোকের চাকরি কিভাবে দিবেন? ক্ষমতায় তো আপনারা আরো 2বার 3বার ছিলেন, কয়টা লোকের চাকরি দিয়েছেন? ভাই জিজ্ঞেস করার এটা দরকার আছে না? জানতে হবে তো। হাসিনা যখন বলছে 10 টাকা ছেড়ে চাল খাওয়াবো, মানুষ খুশি হয়ে গেছে। 10 টাকা ছেড়ে চাল কিভাবে খাওয়াবে? পারবে কিভাবে? 10 চাল উৎপাদন করতে খরচ হয় 30 টাকা পার কেজি চাল বানাইতে, মানে এটা তো চাল তো উৎপাদন করতে হয়, ফসল ফলাইতে হয়, কৃষকের সার খরচ আছে, কৃষকের বীজ কিনতে হয়, খরচ আছে না? তো 10 টাকা কিভাবে খাওয়াবে? তাহলে বলা উচিত ছিল 10 টাকা খাওয়াবো, আমি এখান থেকে ভর্তুকি দিব, এভাবে দিব, এভাবে খাওয়াবো। কৃষকের থেকে চাল ন্যায্য মূল্যে কিনবে, একটা প্ল্যান দিতে হবে না? বলছে ঘরে ঘরে চাকরি দিবে। আওয়ামী লীগ ঘরে ঘরে চাকরির কথা বলে ঘরে ঘরে লাশ উপহার দিয়েছে। মানুষকে 10 টাকা সেরে চালের কথা বলে 10 লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে। তো জামাতকে জিজ্ঞেস করবেন যে সরকার এমপিদেরকে গাড়ি দেয়, ফ্ল্যাট প্লট দেয়, কিসের জন্য? এই লোকটা যাতে নিজের থাকা চলাফেরার জন্য চিন্তা করতে না হয়, মানুষের জন্য যাতে সে কাজ করতে পারে। তা আপনারা যদি এগুলো না নেন, তাহলে মানুষের জন্য কাজ করবেন কেমনে? আর আপনারা তো আগেও এমপি ছিলেন, মন্ত্রী ছিলেন, তখন তো নিছেন, এখন নিবেন না? তখন নিছেন যে তাহলে ওটা কি ভুল করছেন? এই প্রশ্নগুলো করতে হবে না? করতে হবে। এবারে কোনো ছাড় নাই। এবারে যে যেটা আশ্বাস দিবে, সে আশ্বাস শুনে খুশি হয়ে গেলে চলবে না, সে আশ্বাসের জবাব নিতে হবে। তখন দেখবেন যে এমপিরা মন্ত্রীরা এই ধরনের মিথ্যা আশ্বাস দেয়া বন্ধ করে দিবে। আশ্বাস দেওয়ার আগে ভাববে এটা কিভাবে করব, এই জবাব আমাকে জনগণের কাছে দিতে হবে। তো লুৎফর রহমান সাহেবকে আমি অনুরোধ করবো, আপনি এই যা মানুষের কাছে প্রতিজ্ঞা করছেন, প্রতিশ্রুতি দিচ্ছেন, যাতে প্রশ্ন করলে আপনি সঠিকভাবে উত্তর দিতে পারেন, এটা আপনি কিভাবে করবেন। একটা শিশু পার্ক যদি এই ডেমরা অঞ্চলে প্রতিষ্ঠা করতে হয়, কত টাকা লাগবে এটা কি উনি জানেন? জিজ্ঞেস করলে বলতে পারবে না, বললে আমি হিসাব করে দিব না। হিসাব করে প্ল্যান ওয়াইজ কোন মন্ত্রণালয় থেকে, কোন বরাদ্দ থেকে আপনি এই শিশু পার্ক দিবেন, শিশু পার্কের স্থান কোথায়, আমার এখানে জায়গা খালি আছে, তাহলে আপনাকে এটা বললে কয়ে পরিষ্কার করে মানুষের কাছে দিতে হবে। মানুষ যাতে রাস্তা দিয়ে হাঁটার সময় ওই জায়গাটাকে বুঝে যে লুৎফর রহমান আব্বাসী সাহেব যদি এমপি হয়, এই জায়গায় উনি একটা শিশু পার্ক করবে, এই শিশু পার্কের জন্য উনি এত টাকা বরাদ্দ করবে। বরাদ্দটা উনি কোত্থেকে আনবে? উনি যে বলছেন যে হাসপাতাল করবেন, কোন জায়গায় করবেন? এই প্রস্তাবনা ছাড়া আমরা ধানের শীষ বুঝি না, নৌকা বুঝি না, ঈগল বুঝি না, দাঁড়িপাল্লা বুঝি না। আমরা বুঝি আমাদের আগামী দিনের
রাষ্ট্রের কাছে আমার যে চাওয়া, আমার ভালো দিক কোনটা হবে, রাষ্ট্র কিভাবে বদলাবে, সেটাই আমাদের কাছে এখন প্রায়োরিটি। এই নির্বাচন মার্কাবাজির নির্বাচন হবে না, হতে দেয়া যাবে না। এই নির্বাচন অমুক ভাই যেখানে আমি আছি সেখানে, সেই ধরনের নির্বাচন করতে দেয়া যাবে না। আপনারা সবাই ঐক্যবদ্ধ হন নাগরিকেরা। আমি বলছি না যে এবি পার্টি জন্য ঐক্যবদ্ধ হন, আমি বলছি বাংলাদেশকে বদলানোর জন্য ঐক্যবদ্ধ হন। আপনি কি নতুনদেরকে, তাদেরকে সমালোচনা করে, তাদেরকে প্রশিক্ষিত করে, তাদেরকে নতুন করে গড়ে তুলবেন, না আবারও ওই পুরাতনদের উপর আস্থা রাখবেন যারা অতীতে প্রতিজ্ঞা দিয়ে প্রতিজ্ঞা ভঙ্গ করেছে, যারা অতীতে টাকা পাচার করেছে, যারা অতীতে দুর্নীতি করেছে, যারা অতীতে দখলবাজি করেছে? আপনি কি তাদের প্রতি আস্থা রাখবেন? না ওই নতুন যাদেরকে দেখে মনে হচ্ছে একটু উচ্ছৃঙ্খল, নতুন যাদেরকে দেখে মনে হচ্ছে এরাও তো দেখি একটু গরম, এদের উপর আস্থা রাখা যায় না? নাকি বলবেন যে না, তোমাদের উপর আস্থা রাখতে চাই, তোমাদেরকে ঠিক হইতে হবে, তোমাদেরকে সঠিক পথে আনতে হবে? নতুনদেরকে গড়ে তোলার মধ্যেই দেশকে গড়ে তোলার স্বপ্ন খুঁজে বের করতে হবে। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আমাদের দল সম্পর্কে, আগামী দিনের নির্বাচন সম্পর্কে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আমি একটু জবাব দেওয়ার চেষ্টা করব। অনেক লম্বা বক্তব্য রেখেছি, আপনারা আমাদের জন্য দোয়া করবেন। সবেমাত্র আমরা যাত্রা শুরু করেছি, ইনশাআল্লাহ আমাদের এই যাত্রা সফল হওয়ার জন্য আমরা আপনাদের সাহায্য চাই, আপনাদের সহযোগিতা চাই, পরামর্শ চাই। ভালো থাকবেন। সালাম আলাইকুম। জনাব মুজিবুর রহমান মঞ্জু সাহেব, আজ আপনি নতুন দল হিসাবে এই দিন যদি পিছনে চলে যেতাম তাহলে আপনি মানুষের দ্বারে দ্বারে ঘরে ঘরে যেতেন। আজকে এই ডিজিটাল যুগে এই প্রেস ক্লাবে এসে সংবাদ সম্মেলন করে যেমন আপনি আলোচনায় গেলেন, ভবিষ্যতে আমরা পৃথিবীর বুকে অনেক দেশ দেখছি, জিরো থেকে সিঙ্গাপুর, মালয়েশিয়া, চীন, তারা দুই কথায় তারা বিশ্বের শীর্ষে চলে গেছে। আপনি কোন স্বপ্ন দেখাতে চান এই জাতিকে, বলেন? আপনার পরিচয়টা দেন আগে। আমি সাংবাদিক আসাদুজ্জামান আসাদ। কিসে কাজ করেন আপনি? আমি জাতীয় দৈনিক আওয়ার বাংলাদেশ স্পেশাল করেসপন্ডেন্ট। আপনার হাতে অনেকগুলো আংটি আমি খেয়াল করলাম, বেশ সুন্দর, ধন্যবাদ। স্মার্ট। যাই হোক, আপনারা একটা জিনিস জানেন হয়তো, যে বাংলাদেশে, পৃথিবীর বিভিন্ন দেশে মিনারেল রিসোর্স থাকে, খনি থাকে, বিভিন্ন জিনিস থাকে, ফলে ওগুলো তাদের একটা বিরাট আর্ন আসে। যেমন আমাদের যার অনেক জমি আছে, তার জমি থেকে ফসল বলে তার ইনকাম হয়, যার ইন্ডাস্ট্রি আছে ইন্ডাস্ট্রিতে আছে। আমাদের দেশে এই ধরনের কোনো মিনারেল রিসোর্স নাই, খনিজ সম্পদ নাই সেভাবে। অল্প বিস্তর কিছু আছে, বালি, পাথর, এই ধরনের কিছু গ্যাস এই ধরনের আছে, তাও প্রায় শেষ পর্যায়ে। আমাদের দেশে দুইটা সম্পদ আছে, যেই দুইটা সম্পদ পৃথিবীর বহু দেশে নাই। একটা হচ্ছে মানব সম্পদ। আমাদের পৃথিবীর সবচেয়ে অল্প জায়গায় বেশি মানুষের বসবাস, ঠিক আছে? পৃথিবীর বহু দেশ আছে যেখানে বিরাট বিরাট বিশাল অঞ্চল, কিন্তু মানুষ নাই। আপনারা অনেকে বিদেশে গিয়েছেন, এখানে আমার দুই বোন আছে সাংবাদিক, ওরাও পৃথিবীর বিভিন্ন দেশে কাজ করার কারণে তাদের অভিজ্ঞতাও বেশি, আপনাদেরও আছে। পৃথিবীর বহু দেশ আমরা ঘুরে দেখেছি, মাইলকে মাইল, 500 মাইল, 200 মাইল ঘুরেছি, একটা মানুষ চোখে পড়ে না। সেই সমস্ত দেশের অভাব, মানুষের অভাব। এই জন্য তারা বিদেশ থেকে, বিভিন্ন দেশ থেকে মানুষ কি করে, ওই যে DB1 নানা প্রয়োজনীয় তাদের নিয়ে যায়। এখন কথা হচ্ছে, এই মানব সম্পদ আপনার কি বোঝা, না আপনি এটাকে রিসোর্স আকারে বানাবেন? দেখবেন একটা লোকের যদি 4টা ছেলে থাকে এবং 4টা যদি হয় প্রতিবন্ধী, কারো হাত নাই, কারো পা নাই, কারো চোখ নাই, ধরেন আমি উদাহরণ হিসাবে বললাম, এরা কি তার জন্য বোঝা না সম্পদ? বোঝা তো একটা, তার প্রতি তো একটা বার্ডেন। কিন্তু একটা মানুষের 4টা সন্তান যদি হয়, একটা ডাক্তার, একটা ইঞ্জিনিয়ার, একটা ব্যবসায়ী, একটা সাংবাদিক, এটা কি তার বোঝা না তার জন্য আশীর্বাদ? তাহলে বাংলাদেশকে আপনি কি এই জনসম্পদকে বোঝা বানাবেন না আশীর্বাদ বানাবেন? এই যে আমার নজরুল ভাই, বাবু ভাই, চৌধুরী ভাই, উনি সম্ভবত এরশাদ বিরোধী আন্দোলনে ওনার চোখ হারিয়েছেন, রাইট? তাহলে তো উনি তো ঘরে বসে থাকতে পারতেন। ওনার জ্ঞান মেধা প্রকাশ করছে প্রতিদিন, ওনার জ্ঞান মেধা প্রকাশ এবং ওনার কথা বলার যে ভাষা এবং
এক্সপার্টাইজ আমি দেখলাম, তাহলে উনি কিন্তু উনার এই বেদনাটাকে, কষ্টটাকে বোঝা হিসাবে রাখেন না, উনি কিন্তু এটাকে অতিক্রম করেছেন। আমাদের এই জনসম্পদের বোঝাকে জনসম্পদে পরিণত করতে হবে। জনসম্পদে যদি পরিণত করি, আপনি দেখেন না বিভিন্ন দেশের খেলোয়াড় কেউ কি করে, আমাদের দেশের সাকিব আল হাসান, আমাদের দেশের মাশরাফি, আমাদের দেশের ওই যে বোলার, স্পিড বোলার কি মুস্তাফিজ, হ্যাঁ, তাসকিন আহমেদ, এদেরকে বিদেশের ক্লাব খেলতে নিয়ে যায় না? যায় তো। আমাদের দেশে যদি আমরা ভালো ফুটবলার বানাইতে পারতাম, ভালো ক্রিকেটার বানাইতে পারতাম, ভালো মানে আমাদের দেশের খেলোয়াড়রা পৃথিবীর বিভিন্ন জায়গায় যে খেলতো আর আমাদের দেশের জন্য কি ইনকাম করতো, টাকা ইনকাম করতো না? ঠিক তেমনি ভাবে ইঞ্জিনিয়ার, ডাক্তার, আইটি এক্সপার্ট, আপনি সায়েন্টিস্ট আমরা যদি বানাইতে পারি, সারা পৃথিবী আমাদের থেকে লোক নিয়ে যাবে, নিতে বাধ্য হবে। কথা ঠিক না? তাহলে এই দেশকে বদলানোর জন্য কারো কাছে আমার হাত তো পাততে হবে না, এই জনসম্পদকে যদি আমরা তৈরি করি। 2 নাম্বার হচ্ছে, একটা জিনিস আমাদের আছে যেটা পৃথিবীর বহু দেশে নাই, সেটা হচ্ছে নদী এবং সাগর। আমাদের প্রায় 600টার উপরে নদী আছে। নদী কি বানানো যায়? তো দেখছেন যে আমরা নদী বানাবো, কোনো রাষ্ট্র সরকার বলছে? বানানো যায় না, এটা প্রকৃতির দান। এটা এই জমিন থেকে, এই জমিনের সাহায্যে হতে হয়। নদী থাকা মানে হচ্ছে 2টো জিনিস, একটা হচ্ছে আপনার মৎস্য সম্পদ থাকবে, আরেকটা হচ্ছে আপনার চাষবাস হবে, এখানে আপনার উৎপাদন হবে। পানি অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। আরেকটা বিষয় হলো, নদীতে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো পরিবহন। পরিবহনের ওটা একটা বিরাট নির্বাচনী ইয়াতে আমরা নির্বাচনী ঠিক আছে, উনি নির্বাচনী প্রশ্ন করছে। আমরা বলতে চাচ্ছি, আমাদের রাষ্ট্রটাকে বদলাতে হলে আমাদের এই 2 শক্তিকে, এই 2 রিসোর্সকে আমরা যদি ভালোভাবে প্ল্যান ওয়াইজ কাজে লাগাতে পারি, তাহলে আপনি যেটা বলছেন, এই দেশটা 5 বছরে সিঙ্গাপুর করা সম্ভব। পৃথিবীর বিভিন্ন দেশ যেরকম বদলে গেছে, আমাদের দেশটাকে বদলানো সম্ভব। আমার বাংলাদেশ পার্টি, এবি পার্টির পরিকল্পনা হচ্ছে, আমরা যদি কখনো দায়িত্ব পাই, তাহলে এই 2টা জিনিসকে নিয়ে আমরা এই 2টা জিনিসের উপর ভিত্তি করে বাংলাদেশকে